আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আপনারা এই অনুষ্ঠান দেখছেন Sky 782 আয়ন টিভি থেকে। সঙ্গে আছি আমি ডাক্তার রুবেল সাজিদ। আজকে আমার সাথে একজন গেস্টও আছেন, আমরা গেস্টের সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। আমাদের মাহমুদুর রহমান ভাই, উনি ডক্টর মাহমুদুর রহমান, এক্স কনসালটেন্ট অপথলমোলজি। মাহবুব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে আসার জন্য। তো দর্শক মণ্ডলী, আমরা আজকে কিছু কথা বলবো, কারণ কিছু প্রশ্ন আমার কাছে আসে। যেমন ডায়াবেটিসের সঙ্গে আমি যখন যখন কথা বলেছি, তখন অনেকগুলো প্রশ্ন চলে এসছে যে ডায়াবেটিসের সাথে চোখের সম্পর্কটা কি, কেন আমরা চোখ দেখানোর জন্য একটা ডায়াবেটিকের রুগীকে প্রতি বছর বা প্রতি 2 বছর অন্তর অন্তর এভাবে করে ডাকা হয় বা এইজের উপরে বেস করে, এবং চেঞ্জিংগুলো কিভাবে হয় বা এগুলো ছোটোখাটো বিষয়গুলো, এগুলো এত ডিপলি জানার দরকার নাই, কিন্তু মেন প্রশ্নগুলো এগুলো চলে আসে বলে এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তার সঙ্গে কথা বলবো নর্মাল যেগুলো আমাদের বলবো যে চোখের যেসব অসুবিধা হয়ে থাকে। আমি মেডিকেল টার্মগুলো ওইভাবে ইউজ করছি না, যে অপথলমোলজি, ক্যাটারাক্ট এসবভাবে ইউজ করছি না। সাধারণভাবে নর্মাল কথাগুলো বলতে চাই, কারণ আপনারা জানেন যে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সহজভাবে বাংলাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে যে মেডিকেল টার্মগুলোর সাথে আমাদের কি কি করা দরকার, কি কি অসুবিধা, এবং কিভাবে আমরা বুঝবো যে একটা রোগ আসছে, বা নিজেদের বাড়িতে যারা রুগী আছেন তাদের টেক কেয়ারের জন্যও কিন্তু আমাদের সচেতনতার দরকার সেই রোগটা সম্পর্কে। তো যাই হোক, আমি কথা বলাবো না, আমি মাহমুদ ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়া, আপনি, আমরা তো আজকের আমাদের অনুষ্ঠানটা আপনি এসছেন, আপনারা জানেন যে আমরা আসলে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবসময় যে জিনিসটা মানুষের মধ্যে দিয়ে থাকি, আমি যেটা বললাম যে একটা সহজভাবে কাউকে একটু বুঝিয়ে দেওয়া। যেমন এই যে আজকে আপনার কাছে যে পেয়েছি, খুব ভালো হয়েছে যে আমরা জানতে চাবো, প্রথম যে জিনিসটা জানতে চাবো, যে রুগীদের প্রায় প্রশ্ন থাকে আমাদের কাছে যে কেন ডায়াবেটিসের সঙ্গে বলে, আমি বারে বারে বলি যে 5টা জিনিস সংযুক্ত, যে হার্টের, তারপরে হচ্ছে নার্ভাস সিস্টেমের, তারপরে চোখের কথা বলি, হ্যাঁ, নিউরাল সিস্টেমের। তো এগুলো কেন বলি বারে বারে আমি, তো সেখানে চোখের কথাটা আসে, যেটা আমি অপথলমোলজিস্ট নই, সেটা আমি চোখ নিয়ে কোনো কথা বলতে পারি না। তো আপনি যদি আমাদেরকে এই বিষয়ে একটু বলতেন। ভাইয়া, ধন্যবাদ ডক্টর রুবেল। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতাদের, যারা দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আমাদের অনুষ্ঠানে যদি আপনারা এক সামান্যতম উপকৃত হন, তাহলে আমাদের এই প্রয়াসকে সার্থক মনে করব। হ্যাঁ, ঠিকই আপনি বলেছেন যে ডায়াবেটিস তো আমরা সবাই জানি যে ডায়াবেটিস একটা বর্তমান বিশ্বে অন্যতম রোগ, যেটা প্রতি 5 জনের একজন এখন ডায়াবেটিস ভুগছেন। এবং আগে ডায়াগনোসিস করাটা কঠিন ছিল এবং মানুষের সচেতনতাও কম ছিল, তাই এত প্রকট বোঝা যায়নি। কিন্তু এখন সচেতনতা বাড়ার সাথে সাথে এর যে বেশি প্রকোপ এবং এর যে কমপ্লিকেশন, এর যে কন্ট্রোলে রাখতে হবে, এই সচেতনতা সৃষ্টি হয়েছে, যার জন্য রোগও বেড়েছে এবং সচেতনতা বেড়েছে। এই সচেতনতা বাড়ার জন্য আমাদের এই কমপ্লিকেশন একটু কমছে। কী জন্য বলবো যে ডায়াবেটিস আমরা সাধারণভাবে বুঝি যে বারে বারে ক্ষুধা লাগা, বারে বারে পেশাব হওয়া এবং শরীরে দুর্বলতা লাগা এবং স্বাস্থ্য কমে যাওয়া, এগুলো যদি আমরা পরিলক্ষিত হয় আমাদের মধ্যে, তাহলে আমরা পেশাবটা পরীক্ষা করাবো, রক্ত পরীক্ষা করাবো, জিপির কাছে যাব। সাধারণভাবে আমরা রোগটা যদি আমরা কনফার্ম হতে পারি, তাহলে এর প্রতিকার এবং কন্ট্রোল সহজ হয়। তো এখন আমরা জানি যে ডায়াবেটিসে এটা কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর, যেগুলো আমার মনে হয় আপনি বলেছেন যে এটা এশিয়ানদের এবং আফ্রিকানদের, সাউথ এশিয়ানদের, এদের একটু বেশি হয়, কেননা তারা লাইফস্টাইল একটু অন্যরকম থাকে তাই, এবং খাবার উপর, স্পাইসি ফুড খাওয়ার উপর, টেনশন এবং হেরিডিটি, এগুলো আরও প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে এগুলো, বাট এগুলোই প্রধান। তার সাথে সাথে যদি কারো ব্লাড প্রেশার থাকে, তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আমাকে যেটা বলা হয়েছে, সত্যি ডায়াবেটিসের কন্ট্রোলে 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হলো ডিসিপ্লিন লাইফ, আরেকটা হলো ডায়েট কন্ট্রোল বা পরিমিত খাবার, এবং যে সমস্ত খাবার খেলে ডায়াবেটিস বাড়ে সেগুলো পরিহার করা, আর লাস্টে হলো ড্রাগ বা ওষুধ যদি দরকার হয় সেটা খেতে হবে। এইভাবে আমাদের এটা কন্ট্রোলে রাখা যায়। কন্ট্রোলে যদি রাখা যায়, তাহলে দেখা যায় কমপ্লিকেশনের রেশিওটা কমে। এবং কমপ্লিকেশন আপনি অলরেডি বলেছেন যে আমাদের 4-5টা কমপ্লিকেশন খুব
হবেই, এটা ডিউরেশনের উপর নির্ভর করে, অ্যাকিউটনেসের উপর না। সেই জন্য দেখা যায় যে যার 12 বছর বা অনওয়ার্ড ডায়াবেটিস আছে তাদের কমপ্লিকেশন হওয়ার চান্স বেশি। প্রধান কমপ্লিকেশনের প্রথম হলো কিডনি অ্যাফেক্ট হতে পারে। এই কিডনি অ্যাফেক্ট হলে কিডনির ডিজিজ হয় এবং কিডনিতে শেষ পর্যায়ে যে কিডনিতে ডায়ালাইসিস দরকার হয় এবং তার সাথে সাথে কিডনি রিপ্লেসমেন্টেরও দরকার হয়। সেই জন্য আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে যেন আমাদের কিডনিটা এফেক্ট না করে। কিডনির পরে যেটা আপনি বলছেন যে নিউরোলজি, নার্ভ অ্যাফেক্টেড করে, পলিনিউরোপ্যাথি করে এবং এটা আমাদেরকে আস্তে আস্তে জীবন শক্তিকে কমিয়ে দেয়। তারপরে হাঁটা চলার অসুবিধার সৃষ্টি করে, যেহেতু পায়ের মধ্যে ঝামেলা করে, আর্থ্রাইটিস বাড়তে পারে, তারপরে গাউট থাকলে সেটা বাড়তে পারে, তারপরে যদি কোনো জায়গায় ক্ষত হয়, বয়েল, কার্বাঙ্কুল, এগুলোকে আরও বেশি জটিল করে। এমনকি সিগারেট খেলে যেরকম গ্যাংগ্রিন হয়, ডায়াবেটিস ফুড যেটা আছে ওইটাও এরকম গ্যাংগ্রিন হয়ে পা প্রথমে আঙ্গুল এবং পরে আস্তে আস্তে উপরের দিকে ওঠে এবং এটা দরকার হলে এটাও ফুটটা আঙ্গুলটা কেটে ফেলতে হয়, নাহলে পরে গ্যাংগ্রিন উপরের দিকে যাবে। এটাও একটা জটিলতা। আর সর্বশেষে যেটা বলবো চোখ নিয়ে, চোখে ডায়াবেটিসের অনেকগুলো কমপ্লিকেশন। প্রথমে হলো তার দৃষ্টিশক্তির তারতম্য, যেটা বলে রিফ্র্যাক্টিভ এরর। ওইখানে চশমা, হঠাৎ করে চশমার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ডায়াবেটিস বেড়ে গেছে, চশমার পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। এই জন্য সাধারণ রোগীর জন্য 2 বছর পর পর চক্ষু পরীক্ষা NSH রিকমেন্ড করে, কিন্তু ডায়াবেটিস আলাদের জন্য 1 বছর পর পর। এবং পাশাপাশি আমরা দেখি যে ডায়াবেটিসের রোগী প্রথমে চশমার পরিবর্তন, দৃষ্টিশক্তির পরিবর্তন তো আছেই, তারপরে আমরা দেখি এই চোখের এখানে কোলেস্টেরলের মতো ডিপোজিট হয়েছে, যাকে বলে আমরা কোলেস্ট্রমা। এটা কিন্তু অনেকে বলে যে খালি কোলেস্টেরল হলে পারে, তা না, ডায়াবেটিস হলে ওটা হতে পারে। সেই জন্য যদি ওরকম হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা ডায়াবেটিসের একটা চিহ্ন, লক্ষণের মধ্যে পড়ছে। তারপরে ধরেন ভিতরে চোখ দিকে তাকালেই দেখবো আমরা চোখের মণিতে পরিবর্তন। এই মণিতে যদি পরিবর্তন দেখি, আর্কাস একটা গোল চিহ্ন, তাহলে আমরা মনে করব যে এটা ডায়াবেটিসের চিহ্ন। তারপরে ধরেন আইরাইটিস নামে একটা রোগ আছে, এটা ডায়াবেটিস হলে বাড়ে। তারপরে আসেন সানি, যেটা মোস্ট কমন, সানি বা ক্যাটারাক্ট বলা হয়। এই সানি ডায়াবেটিস হলে অল্প বয়সেই ক্যাটারাক্ট ফর্ম করতে পারে। ইউজুয়ালি 50 অনওয়ার্ড এখানে সিনাইল বা বয়স্কজনিত সানি হয়, কিন্তু ডায়াবেটিসের বেলায় কিন্তু আর্লি হতে পারে। যেমন ধরেন এক চোখে যদি আঘাত লাগে তাহলে হঠাৎ করে সেই আঘাতের পরে সানি ডেভেলপ করতে পারে। ঠিক তেমনই ডায়াবেটিস যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে নর্মালি যদি তার 55 বছর 60 বছরে হতো, দেখা গেল 45 বছরেই তার এক চোখে ছানি পড়ে গেছে। তো এটা একটা কমপ্লিকেশন। তারপরে আমরা সবচেয়ে বড় কমপ্লিকেশন ডায়াবেটিসে হলো পিছনের দিকে রেটিনা, যেখানে আলো যায় আলো ফেরত আসে, এই জায়গাটাকে ক্ষতের সৃষ্টি করে। এই জায়গাটাকে প্রথমে ছোট 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 একটা স্পট দেখা যায়, তাকে আমরা বলি মাইক্রো অ্যানিউরিজম। এই স্পটের পরে তারপরে আস্তে আস্তে ওটাকে বড় হয়, তারপরে ওটাকে ব্লাড ভেসেল ছিঁড়ে যায়, তার হেমোরেজ আসতে পারে। আবার ছিঁড়ে যায় যখন অ্যাবজর্ব হয় তখন ওখানে হয় এক্সুডেট, এটা হয়। তারপরে এই লেন্স এবং পিছনের রেটিনার মাঝখানে একটা ফ্লুইড আছে, জেলি লাইক সাবস্টেন্সেস, যাকে বলে ভিট্রাস। এই ভিট্রাস তখন লিকুইফিকেশন হয়, অর্থাৎ ওই যে ঘনত্ব বেড়ে যায়। একে আমরা বলি ভিট্রাস হেমোরেজ অথবা ভিট্রাল চেঞ্জ। এটা একটা ডায়াবেটিসের কমপ্লিকেশন। তো শেষে এমনও দেখা যায় যে রেটিনার 3টা পার্টে আমরা আলাদা আলাদা দেখি। একটা হলো দেখি ফোবিয়া, যেখানে সেন্ট্রাল ভিশন এবং পেরিফেরাল ভিশনে ডিফারেন্সিয়েট করে। এটা চোখের এক চোখের যে বাম চোখের বাম দিকে থাকবে, ডান চোখের ডান দিকে বাম দিকে থাকবে, এই জিনিসটাতে এফেক্ট করে এবং অন্ধ হয়ে যেতে পারে। তারপরে এটা আবার যদি ওই ডিস্কের আশেপাশে হয় তাহলেও অন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দেখা যায় যে প্রতি বছর আমাদের NSH-এর নিয়ম হলো যাদের 12 বছর হয়ে গেছে তাদের প্রতি বছর ওই স্ক্রিনিং করা হয়। ওইখানে গেলে তাকে ছবি তোলা হয়, ছবি তুলে দেখে যে রেটিনার চেঞ্জ হয়েছে কিনা। এই চেঞ্জগুলো হলে অ্যাকর্ডিংলি ওই সাবস্পেশালিস্ট আছে, আমাদের দেশে তো এখন শুরু হয়েছে, কিন্তু এদেশে আগের থেকে সাবস্পেশালিস্ট আছে। যেমন রেটিনাল সার্জন আলাদা, ভিট্রাস সার্জন আলাদা, কর্নিয়াল সার্জন আলাদা।
এরকম রেটিনাল সার্জন যারা বা রেটিনাল স্পেশালিস্ট তারা ওইটা নিয়ে ডিল করে, এবং ওইটা যদি দরকার হয় তাহলে ওখানে লেজার দিয়ে ওইটা পড়িয়ে দেওয়া হয়, যাতে দৃষ্টিশক্তি একদম শেষ হয়ে না যায়, অন্ধ না হয়ে যায়, সেই জন্য ওইটা করে। তো আমাদের কথা হলো যে চোখ অমূল্য সম্পদ, চোখ ছাড়া জীবন বৃথা। এই চোখকে বাঁচাতে হলে চোখের যত্ন নিতে হবে। শরীরের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিতে হবে, ঠিক চোখেরও তেমনই যত্ন নিতে হবে। ডায়াবেটিস যখন কন্ট্রোলে থাকবে তখন এগুলো জটিলতা আস্তে আস্তে হবে। আর ডায়াবেটিস যদি দ্রুত ওঠানামা করে তাহলে এই জটিলতা আরও দ্রুত কমপ্লেক্স বা খারাপের দিকে যাবে। সেই জন্য আমি মনে করি যে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গর সাথে চোখেরও যত্ন নিতে হবে। প্রতি বছর চোখের ডাক্তার অথবা অপটিশিয়ান অথবা আউটডোর অফ এনি মেডিকেল কলেজ হসপিটাল অথবা জেনারেল হসপিটাল, সব জায়গায় এখন মরফিলের ব্রাঞ্চ প্রত্যেকটা হসপিটালের সাথে আছে এবং লিঙ্ক আপ করা। তো সেই সুযোগটা আমাদের নিতে হবে। আমরা যদি অবহেলা করি, আমি প্রায়ই বলি যে এই যে সচেতনতা, এর জন্য দায়ী সেই লোক যার অসুখ হয়। সে যদি অবহেলা করে তার আয়ু সেই কমবে, সেই অন্ধ হবে। কিন্তু সে যদি সচেতন হয়, যত সময় ডাক্তারের কাছে যায়, যত সময় ডাক্তারের কথা শোনে, যত সময় চোখের অবস্থার যে পরিবর্তন হয় সাথে সাথে সে কনসাসলি ডিল করে, তাহলে কিন্তু সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি বিস্তারিতভাবে জানাবো, যাতে না ঠিক আছে। আমি যেটা দর্শক মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান তো সরাসরি দেখছেন আয়ন টিভি থেকে, স্কাই 782-তে। আর আপনারা যারা সেটের সামনে আছেন আপনারা দেখছেন যে আমাদের ওখানে সেখানে একটা নাম্বার দেওয়া আছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে পরে আপনারা আমাদেরকে সরাসরি টেলিফোন করে স্টুডিওতে কথা বলতে পারেন। তো যাই হোক, আমি ধন্যবাদ ভাইয়া একটা সুন্দরভাবে আপনি সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ডায়াবেটিকের কেন দরকার আমাদের কন্ট্রোলে রাখা, বিশেষ করে চোখের ক্ষেত্রে। অন্যান্য রোগের কথাও সাথে বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে এই জন্য। এখন এখানে যে জিনিসটা ভাইয়া প্রথম যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে কি যে অনেকে শুধু ডায়াবেটিক না, নর্মালি আমরা দেখি যে চোখ লাল হয়ে যায় বা কোনো কিছু হয়, অনেকে দেখা গেল একটা ময়লা পড়েছে যার জন্য চোখে একটু ইরিটেশন হয়েছে, সেটা একটা আলাদা জিনিস, ঠিক আছে। কিন্তু অনেকের দেখা যায় যে চোখ লাল হয়, তো এটা হয়তো বা দেখা গেল যে ঠিক আছে ধরে নিলাম আমি কনজাংটিভাইটিস হয়েছে বা কিছু হয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু ক্ষেত্রে আসলে রুগীদের কি করা দরকার? কারণ এনএইচএসে আপনি যদি যান তখন তারা আপনাকে রেফারেন্সটা দেয় যে তুমি একটা অপটিক যে কোনো একটা ইয়াতে যে সেখানে যারা আছে তার নার্সের কাছে, তাদের কাছ থেকে একটা মোটামুটি টেক কেয়ার নিতে, যদি কোনো ড্রপ লাগে বা কিছু লাগে। তারা কিন্তু সরাসরি আপনাকে বলে না যে আপনি আই হসপিটালে যান বা কিছু করেন। তারপরে যদি দেখে যে সব কিছু ঠিক আছে তারপরে তারা আই হসপিটালে পাঠায় যদি না ঠিক থাকে। তো আসলে এই জিনিসটা নিয়ে যদি একটু বলতেন যে নর্মাল কনজাংটিভাইটিস এবং কী কী রোগ আমাদের সাধারণত নর্মালি আর কি আমাদের আচমকায় হতে পারে, এগুলো নিয়ে যদি একটু বলতেন ভাই। আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য। লাল চোখ বা রেড আই, এটা একটা কমন সাইন বলতে পারেন আপনি, এবং যদি পেশেন্ট বলে আমার চোখ লাল হয়েছে, এটাও একটা সিমটম। তো লাল চোখ অথবা রেড আই বিভিন্ন কারণে হতে পারে। স্বাভাবিকভাবে যদি বলি তাহলে রক্তচক্ষু, যদি কেউ অতিরিক্ত রাগ হয় চোখ লাল হতে পারে। যদি কারো ঘুম হয় না তাহলে চোখ লাল হতে পারে। যদি কেউ বেশি স্মোকিং করে তাহলে তার চোখ লাল হতে পারে। এটা যে প্রেশারটা ক্রিয়েট করে চোখের মধ্যে, তখন তারপরে ধরেন এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলোর থেকে চোখ লাল হতে পারে। অ্যালার্জি, ধুলাবালি, তারপরে স্মোক, ডাস্ট, ফিউমস, এগুলো চোখকে লাল করতে পারে। এগুলো হলো কমন নন প্যাথোলজিক্যাল কন্ডিশন অফ আই। তারপরে যদি আমরা দেখি সেটা হলো, প্রথম হলো অ্যালার্জিক কনজাংটিভাইটিস। যদি কারো অ্যালার্জি থাকে শরীরে অথবা চোখে তাহলে চোখ লাল হবে। কারো যদি শরীরে ইচিং থাকে অথবা একজিমা থাকে, অ্যাট্রফিক কন্ডিশন যেটা বলি, অ্যাজমা থাকে, তাহলেও রেসিপ্রোকালি তার চোখ লাল হতে পারে। কারো যদি গ্লুকোমা, চোখের প্রেশার বেড়ে যায়, চোখ লাল হতে পারে। কারো যদি আইরাইটিস একটা কন্ডিশন আছে, মনি ছোট হয়ে যায় এবং প্রচুর ব্যথা হয় এবং দৃষ্টিশক্তি কমে যায়, তাকে আমরা আইরাইটিস বলি, সেখানে চোখ লাল হতে পারে। অথবা কনজাংটিভাইটিস, যেটা আমি আগেও বললাম, আবারও বলি, কনজাংটিভাইটিস 3 রকম হতে পারে। একটা হলো ব্যাকটেরিয়াল, একটা ভাইরাল, আর একটা হলো প্রোটোজোয়াল। এবং কনজাংটিভার সাথে যদি কর্নে ইনভলভ হয়, ক্যারেক্টার কনজাংটিভাইটিস, এগুলোর জন্য হতে পারে।
তো আমি কমন যে এই কন্ডিশনগুলো এখন যে হচ্ছে সেটা হলো সিজনাল কনজাংটিভাইটিস। এই সিজনাল কনজাংটিভাইটিসের আর এক নাম হলো অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এর আরেকটা নাম হলো পেরিনিয়াল কনজাংটিভাইটিস। আর এটা যদি কর্নিয়ার সাথে যোগ হয় তাকে বলা হয় ক্যারাটোকনজাংটিভাল সিক্কা বা ভার্নাল ক্যারাটোকনজাংটিভাইটিস। এই সবগুলোই চোখ লাল করতে পারে, লালের সাথে ইচিং থাকতে পারে, তারপরে চোখে একটু কিছু পড়ছে এরকম ফিলিংস থাকতে পারে, তার সাথে আবার কোনো সময় দৃষ্টিশক্তিতেও ডিস্টার্ব হতে পারে। তো এগুলোর সাথে আমাদের সবসময় অনেকে বারে বারে পানি দিয়ে পরিষ্কার করে, এটা কিন্তু একটা ভালো, কিন্তু সে হয়তো ফিল করে কিছু পড়ছে কিন্তু কিছু পড়ে নাই। ফরেন বডি ছোট্ট জিনিস যদি পড়ে সেজন্য লাল হতে পারে চোখ। তো লাল হতে নিষেধ নাই। আরেকটা যেটা লাল হতে পারে সেটা হলো আপনার এটা বলে, আমরা দেখেছি এটা রিসার্চ করে যে রক্তক্ষরণ যদি হয় চোখের কনজাংটিভার নিচে, যাকে বলা হয় সাবকনজাংটিভাল হেমোরেজ, এই সময় চোখ লাল হয়ে যেতে পারে। সেটা তো ভাইয়া, সেটা যদি কোনো এক্সটার্নাল আঘাতের ক্ষেত্রে বেশিরভাগ এটা হয়, তাই না? আঘাতের ক্ষেত্রে অথবা ঘুমের সময় যদি কোনো আঘাত লাগে, অথবা মেয়েদের একটা কথা আছে যে মিনিস্ট্রিয়াল ডিস্টারবেন্স হলে চোখে রক্ত আসে, সেই জন্য হয়, এই জন্য চোখ লাল হতে পারে। সেই জন্য আমাদের প্রথমেই কজটা ফাইন্ড আউট করতে হয় যে কী জন্য হচ্ছে, কী জন্য। একটা যদি না ঘুম ঠিক মতো পড়ে তাকে বলতে হবে আপনি ঠিক মতো ঘুমান। তারপরে একজনের যদি ধুলাবালির থেকে হয় তাহলে বলতে পরিষ্কার করেন। তারপরে যদি অ্যালার্জি থাকে তাহলে বলতে হবে আপনার কিসে অ্যালার্জি, খাওয়াতে নাকি কাপড় চোপড়ে নাকি আপনার কোনো ওষুধে অথবা পরিবেশে অথবা মানুষ অ্যালার্জি। এই যে একটা কথা আছে, শাশুড়ি বউ একজন একজনকে দেখতে পারে না, তার সামনে আসলেই তার চোখ লাল হয়ে যায়, সেটাও একটা অ্যালার্জেন। এটাও আমাদের বুঝতে হবে যে কিসের জন্য হয়। তো আমরা সাধারণভাবে চোখ লাল হলে এই সিজনাল টাইমে আমরা প্রথমেই বলি যে আপনি চোখটা ধুবেন। দ্বিতীয় বলি আমরা যে আপনি যদি কিছু না পান তাহলে স্যালাইন ওয়াটার নিজেই বানাইতে পারবেন, উষুম উষুম পানির মধ্যে একটু লবণ দিয়ে তারপরে চোখটা ধুলেন, তাহলে আপনার ওটা কেটে যাবে। আর কমন যেটা বাজারে পাওয়া যায় সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, যেটা সাইড ইফেক্ট কম এবং নন স্টেরয়েড, এটা আমরা 4-5 বার দিতে বলি, দিলে 2 সপ্তাহের মধ্যে এই লালটা কমে যাবে। আর যদি জটিল হয় তাহলে আপনি ডক্টরের পরামর্শ অথবা জিপির পরামর্শ নেবেন। উনি আপনার বলবে যে খাবার এই খাবার মেনলি হলো ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে আপনার গরুর মাংস, তারপরে আপনার বেগুন, ডিম, এই বিভিন্ন খাবারে বাদাম, এগুলোতে অ্যালার্জি হতে পারে, সেগুলো পরিহার করা লাগবে। পাশাপাশি আপনাকে একটা ট্যাবলেট দিবে, অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট, যেটা বাজারে পাওয়া যায়, লোরাটিডিন 10 mg। এটা আপনি ওপেন মার্কেটেও পেতে পারেন। এটা নিয়ে আপনি মিনিমাম 5 দিন উপরে 7 দিন খেয়ে দেখবেন যে আপনার লাল কমে গেছে, চুলকানো কমে গেছে। তারপরে যদি তারপরেও জটিল হয় তাহলে স্পেশালিস্ট দেখবে, দেখে আপনাকে স্টেরয়েড অ্যান্টিবায়োটিক কম্বিনেশন দিবে অথবা স্টেরয়েড ড্রপ দিবে, তাতে আপনার এটা কমে যাবে। তো আমাদের এই সচেতনতার সাথে জড়িত আপনার কমপ্লায়েন্স। আপনি নিজে নিজে যখন দেখবেন যে আপনার কাজ হচ্ছে না, তখন আপনি অবশ্যই অপটিশিয়ানে যাবেন, অপটোমেট্রিস্টের কাছে যাবেন, অপথলমোলজিস্টের কাছে যাবেন, ইফ রিকোয়ার। জিপির কাছে প্রথমে যাবেন, জিপি আপনাকে প্রাথমিকভাবে এগুলো লিখবে, তারপর যদি সে মনে করে স্পেশালিস্টের কাছে পাঠাবে তবে তখন স্পেশালিস্টের কাছে যাবেন। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের ওষুধ বিশুদ্ধের সাইড ইফেক্ট হিসেবে চোখ লাল হয়। ওষুধের সাইড ইফেক্টের মধ্যে একটা হলো অ্যালার্জি আছে, এই অ্যালার্জির থেকে চোখ লাল হতে পারে। তার মানে এটা মেইনলি ওষুধের অ্যালার্জি যদি থাকে তাহলে সেই কারণে আপনি বলছেন এটা হতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা কনসাস হতে হবে যে যদি কোনো ওষুধ আপনি ব্লাড প্রেশারের জন্য খেলেন অথবা আপনি ঘুমের জন্য খেলেন অথবা অন্য কোনো খেলেন, আপনি স্বাভাবিকভাবেই খেয়েছেন কিন্তু আপনি দেখলেন যে শরীর চুলকাচ্ছে অথবা চোখ লাল হয়ে হ্যাঁ, যে কারণে কোনো ডাক্তার যখন ওষুধ দেয়, যখন আমরা ওষুধ দিই তখন কিন্তু জিজ্ঞেস করা কোনো অ্যালার্জি আছে কিনা, কারণ ফর্মই আছে, কিন্তু যখন ফিল আপ করে তখন বলা হয় যে কোনো মেডিসিনের অ্যালার্জি আছে কিনা, কোনো খাবারের অ্যালার্জি আছে কিনা, বাট মানে এনভায়রনমেন্ট কিছু জানা থাকলে সেটা লিখতে হবে, নন যদি থাকে, আর না থাকলে সেটা পরের ব্যাপার। তো জি, অনেক ভালো কিছু খবর আমরা দর্শক মণ্ডলী শুনলাম। আমাদের মাহবুব ভাইয়ের কাছ থেকে আরও শুনবো কথা আমরা।
আর আপনাদেরকে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা আপনাদের অনুষ্ঠান দেখছেন স্কাই 782-তে, আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সঙ্গে আছি আরও কিছুক্ষণ, আর মাহবুবের কাছ থেকে আরও কথা আমরা শুনবো। কিন্তু তার আগে আমি যে জিনিসটা একটু বলতে চাই, মাহবুব ভাইকে একটু বসিয়ে রেখে বলি। আমার আসলে গতদিন একটা প্রশ্ন ছিল আমাদের একজন দর্শকের কাছ থেকে, যে প্রশ্ন করেছিলেন যে কেন ডাক্তাররা বলেন যে সন্ধ্যার পরে কম খেতে, যে সকালের নাস্তাটা হেভি করতে বা দুপুরের খাওয়াটা ঠিকমতো করতে, কিন্তু সন্ধ্যার দিকে যে খাওয়াটা বা রাতের খাওয়া যেটা, এটা কেন আমাদের মানে কম খেতে বলা হয়ে থাকে। তো উনি প্রশ্নতে করেছিলেন যে এটা ঠিক আছে, ভালো স্বাস্থ্য সচেতন, কিন্তু আমরা তো খেটে খাওয়া মানুষ, সারাদিন লেবারের মতো কাজ করে আসি, তো সারাদিনে কাজের মধ্যে আমরা তো এত খাওয়ার সময় পাই না, তাহলে সেই ক্ষেত্রে আমরা রাতে খেতে পারবো কি না? একটা অবশ্যই খেতে পারবেন। হ্যাঁ, এখানে দুইটা প্রশ্ন। একটা হলো যে সকালে ভালো নাস্তা খেতে হবে, কেননা সকালের নাস্তা আর রাত্রের খাবারের মধ্যে দূরত্ব অনেক বেশি। সেটা 12 ঘন্টাও হতে পারে, 10 ঘন্টাও হতে পারে, কারো কারোর ক্ষেত্রে হয়তো কম হতে পারে। কিন্তু এই পরিধিটা বেশি, সারাদিন 24 ঘন্টার মধ্যে খাওয়ার থেকে বিরত থাকা। আমরা হয়তো অনেকে মনে করি যে আমরা তো শুয়ে থাকি, তাহলে আমাদের ক্ষুধা লাগবে কেন? আমাদের শরীরের যে কর্মপদ্ধতি, তাতে কিন্তু কোনো বাধা নাই, স্থবির নাই, এটা চলমান প্রক্রিয়া। আমাদের যে বডি ফাংশন, টিস্যু ফাংশন, সেল ফাংশন, এগুলো নর্মাল চলতেই থাকে, এবং সেই চলার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। যারা স্টেনিয়াস ওয়ার্কার তাদের খাবার বেশি প্রয়োজন, যেমন লেবার, কিন্তু নর্মাল মানুষেরও প্রয়োজন। ধরেন আপনি কিছুই করেন না, তাও আপনার 1200 থেকে 1500 ক্যালোরি লাগে। হ্যাঁ, আর যে বেশি খাটে তার 2500 থেকে 2700 লাগতে পারে। সেই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা রাত্রি 10টায় যদি ঘুমাই আর সকাল যদি 6টায় উঠি, তাহলে কিন্তু 12 ঘন্টা হয়ে গেছে। সেই 12 ঘন্টার জন্য আমরা সাধারণত ডায়েটিশিয়ান এবং ডক্টররা বলে যে সকালের নাস্তাটা হবে রাজার মতো, অর্থাৎ যাতে রাত্রের যে আমার টিস্যুগুলো কাজ করলো তার জন্য সে ক্ষুধার্ত থাকে এবং ভালো নাস্তা খেতে বলা হয়। তো নাস্তা খাওয়ার পরে আপনি দুপুরে একরকম বলা হচ্ছে যে 11টার দিকে আপনি একটা হালকা কিছু খান। তারপরে আপনি দুটোর দিকে আপনি যদি কফিতে ভালো খাইতে না পারেন, অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি 6টার মধ্যে ভালো খাবার খাবেন। 6টার মধ্যে ভালো খাবার খাবেন, যাতে ওই ডিনারটা আমরা করি কি 9টা 10টায় খাই, কিন্তু না, 6টা 6:30 ম্যাক্সিমাম 7টার মধ্যে যদি আপনি খান, পরিমিত খাবেন, এবং যেটুকু আপনার দরকার সেটুকু খাবেন, তাতে কোনো নিষেধ নাই। 10টা 11টার দিকে যদি আপনি ওয়েট করেন, তখন একটা আপেল খেতে পারেন, একটা চা বিস্কিট খেতে পারেন, তারপর আপনি শুয়ে পড়বেন। আপনি কিন্তু এই 6টার খাবারটাই কিন্তু রাতের ডিনার, এবং 6টায় যদি ভালো ডিনার করেন আর 9টায় যদি ভালো নাস্তা করেন, তাহলে দুপুরে আপনি সামান্য খেলে কোনো ক্ষতি হয় না। এটা হলো রিসার্চে দেখা গেছে। তো সেই জন্য আমি বলতে চাই যে নিষেধ নাই, আপনি যে রাত্রে খাবেন। অনেকে করে কি রাত্রে রুটি খায় যে শরীরটা ভালো থাকবে, কিন্তু সেটা খায় কখন? 10টায়। সেটা ঠিক না। আপনি সকালে ভালো নাস্তা করছেন, দুপুরে খাননি, তারপর আপনি রাত্রি 10টায় খাবেন, এই যে 4 ঘন্টা বেশি আপনি না খেয়ে থাকলেন, এটা ক্ষতিকর। হ্যাঁ, আর এক্ষেত্রে হ্যাঁ, আমরা একটা দর্শক মণ্ডলী, আমাদের সময় হলো একটা ছোট্ট বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন।